নিন্দযজ্ঞ বিদেহম সাদ হৃদয় দর্শিত বসুঘাতম কেশবদীত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। পরমশ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী বিশ্বদেবানন্দজি মহারাজ, উপস্থিত ভাই বোন আমার, প্রাণারাম ঠাকুর এই সংঘ প্রতিষ্ঠা করার সময় বলেছিলেন, আমার সংঘ দ্বিতীয় বুদ্ধের সংঘ। দ্বিতীয় বুদ্ধের সংঘ মানে পরীক্ষায় সেকেন্ড হওয়া না। ভগবান বুদ্ধদেব আগে আবির্ভূত হয়েছিলেন, আগে সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, এনার পর ইনি সংঘ প্রতিষ্ঠা করেছেন, তাই বলেছেন দ্বিতীয় বুদ্ধের সংঘ। কিন্তু বুদ্ধদেবের জীবন কাহিনী, প্রাণনাথ ঠাকুরের সাধনা আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে ইতিহাসে যা লেখা আছে তাতেই ফুটে ওঠে যে বুদ্ধদেব রাজপুত্র, অর্থাৎ উনি রাজভোগ খেয়ে পড়ে মানুষ হয়েছিলেন, বিবাহ করেছিলেন, সন্তানের পিতা হয়েছিলেন। প্রাণনাথ ঠাকুর পিতা বিষ্ণুচন্দ্র ভূঁইয়া রাজা ছিলেন না, জমিদার ছিলেন না, কিন্তু সম্ভ্রান্ত পরিবার, বড় পরিবার, সচ্ছল অবস্থা। এত সত্ত্বেও আজ অন্যদিকে আছে সংযমী, আলু সেদ্ধ ভাত, জল ভাত, ভাত খাবার ছাড়া আর কিছু গ্রহণ করেননি। আমিষ খাবার কোনদিন গ্রহণ করেননি। পিতার অনুরোধে পরিমোটাই যখন ওনাকে অনুরোধ করেছিলেন যে তুমি আমিষ খাবার না খাও, একটু ঘিযুক্ত খেতে পারো, ভালো পরিমোটাই মুখের উপর দিয়েছিলেন, ঘিটু আমি আবার খাবো, আমার শরীরে যে শক্তি রয়েছে আমি এখনই সামনে দালানটাকে লাথি মেরে গুড়িয়ে দিতে পারি। তাহলে সেই শক্তি কতখানি শক্তি, যখন উনি বাড়িতে ওনার ব্যক্তিত্বে, ওনার আদর্শে প্রাণিত হয়ে যখন পূজ্য স্বামী মহারাজরা ছাত্র অবস্থা ওনার কাছে আসছিলেন উপদেশ দিতে, বাড়ি ভিড় হয়ে গেছে, যুবক ছেলে যারা জায়গা দেওয়া যাচ্ছে না, তখন উনি ঠিক করলেন আর একটা ঘর করা দরকার। উনি নিজে ঘর তৈরি করছেন ছেলেদের নিয়ে। বড় স্বামী আসছিলেন ওনার কাছে, রাস্তায় মজুমদার বাবুর মার সঙ্গে দেখা। তাচ্ছিল্য করে মজুমদার বাবুর মা বড় স্বামীকে বলেছিলেন, কি গো তোমাদের ব্রহ্মচারী সংসারী হবে নাকি, আলাদা করে ঘর তৈরি করছে? কথাটা বলার ভাব, ভাষা, ভঙ্গি এমন ছিল, শুনতে বড় শরীর কষ্ট হয়েছিল।
উনি গুরু মহারাজকে এসে বললে দিলেন। গুরু মহারাজ তখন হাটের উপর ভার দিয়ে বসে বেড়া বাঁধছেন। কথাটা শোনা মাত্র গুরু মহারাজ উঠে দাঁড়ালেন। চোখ চলে গেল কোন সুদূরে, আপন মনে বলে উঠলেন, হ্যাঁ সংসার তো করবই, তবে সেই সংসার হবে বিরাট সংসার, পুরুষের সংসার। ভগবান বুদ্ধদেব একটা আলাদা ধর্ম তৈরি করলেন। সনাতন ধর্মের সাথে এই ধর্মের কোন সম্পর্ক থাকলো না। একটা 91টি পরিবার থেকে একটা ভাই যেমন আলাদা হয়ে আলাদা ফ্ল্যাট বাড়ি ভাড়া নেয়, ঠিক সেই রকম বুদ্ধদেব তো বুদ্ধদেব, চৈতন্যদেব তো চৈতন্যদেব। ভারতবর্ষে আর কোন আধ্যাত্মিক ব্যক্তিত্ব এইভাবে হিন্দু জাতির জন্য, হিন্দু ধর্মের জন্য জীবনদান করেননি। সেই 1917 সালে তিনি বললেন, এই সম্ভাবে বিরাট সঙ্গ। কত বড় তার দূরদর্শিতা, কি সুদূর চিন্তা। 1916 সালে যেটা বলে গেলেন, আজ 2025, বাদিনপুর ভারতবর্ষ তো ভারতবর্ষ, পৃথিবীর প্রান্তে প্রান্তে এই সঙ্গে শাখা প্রশাখা বিস্তৃত। যখন তিনি গোরক্ষপুরে দীক্ষা নিয়ে এলেন বাবা গোবিন্দনাথজির কাছ থেকে, বাদিনপুরে এসে বলেছিলেন, বাবা গোবিন্দনাথজি এত বড় জগৎচন্দ্রশালী, তিনি ইচ্ছে করে চন্দ্রসূর্যকে কক্ষচ্যুত করতে পারেন, তিনি ইচ্ছে করে চন্দ্রসূর্যকে কক্ষচ্যুত করতে পারেন। সেই গুরু মহারাজ 1924 সালে মাঘে গুরুমার রাত্রিবেলা পূজ্যবর্ষী মানবের সন্ন্যাস দীক্ষা দিতে বলেছিলেন, আজ আমি কি করতে যাচ্ছি তা বাবা গোবিন্দনাথজি এখানে উপস্থিত থাকলে বুঝতে কিনা সন্দেহ। তাহলে উনি কে, কি শক্তি নিয়ে তিনি এসেছিলেন, সেটা মাপবার মতো যন্ত্রী এখনো পৃথিবীতে আসেনি। যখন দিন আনা দিন খাওয়া জীবন, পূজনীয় স্বামীজিরা কালে খোল হারমোনিয়াম ভিড়ে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে করে কাজ করে। সেই সময় ঘনশ্যাম দাস দিব্যা এসে বলেছিলেন, আপনি কি কাজ করছেন, এইসব কাজ ছেড়ে দিন, আমি যা বলছি তাই করুন, খরচের জন্য আপনাকে চিন্তা করতে হবে না, যা লাগবে আমি দেব। অত দারিদ্র, অত অভাব, অত অনটনের সময় এইরকম একটা বাম্পার অফার পেয়ে গুরু মহারাজ একটু নমনীয় না হয়ে পিঠে চিন্তাটা সোজা করে গম্ভীর ভাবে বলেছিলেন, আমি কারোর কাজ করবার জন্য পৃথিবীতে আসিনি, আমি এসেছি আমার সংকল্প নিয়ে। কি সংকল্প? এই সেবা, এই সংগঠন, এই সংঘ তৈরি, হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করা। আর মাঝারে করে উৎসব হতো, লোকের লোকারণ্য। পূজনীয় স্বামীদের মুখে শুনেছি, তখন কাছে জবা ফুল ছাড়া আর কিছুই থাকত না। এই জবা ফুলের মালা গেঁথে তাকে পরানো, এই জবা ফুলতে অঞ্জলি দিতাম, তার বরণ দুটো, তার দিগন্ধ
জপফুলের মালায় ভর্তি হয়ে চরণ ভর্তি হয়ে তার মুখমণ্ডল একবারে রক্তিম হয়ে উঠত। তাই সত্যি এই গানটা কি সুন্দর। বললে জবা বল কোন ঠাকুরায় পেলি তুই মায়ের লাগা চরণ ধর। একটা জবা ফুলও যদি এই জীবনে হতে পারতাম তাহলে সঙ্গে যোগদান করা সার্থক হতো, জীবন ধন্য হতো, উদ্ধার হতো।